খালার সঙ্গে ঝামেলা হয়ে বাড়ি তো ছেড়েছি, এবার যাব কোথায়? খালা যা খেপেছে, তাতে আর 1 ঘন্টাও আমায় থাকতে দেবে না। আমার জন্য জরিমানা হয়েছে এনার। পারলে এবার আমায় খুন করেন তিনি। বাড়িতে আর 10টা মিনিটও টিকতে দেবেন না। চিন্তায় হাত পা অবশ লাগছে আমার। এর মাঝে ছেলে দৌড়ে কাছে এলো, হাত ধরে বলল, আম্মু, বাড়িতে কি মারামারি হয়েছে? এত মানুষ কেন? আমাদের কি পুলিশ ধরবে? চলো ঘরে গিয়ে লুকিয়ে পড়ি, তাহলে আর পুলিশ ধরবে না। কিছু হয়নি বাবা, পুলিশ কেন ধরবে? আমরা তো কোনো অন্যায় করিনি। আমরা আজ এই বাড়ি ছেড়ে চলে যাব, আবার নতুন বাড়ি যাব। ছেলে আমার মহা খুশি। খালার আচরণে বাচ্চাটাও বিরক্ত ছিল ভীষণ। বলল, ভালো হবে, চলো চলে যাই। উনি শুধু আমার খাবার লুকিয়ে রেখে নেয়, আবার আমাকে দিতেও চায় না। ঝাল ঝাল ভাত দেয়, মাছ দেয় না, চিকেনের মাংস দেয় না, হাড় খেয়ে আমাদের দেয়। এগুলো কি আমি খেতে পারি বলো? আমি তো একটা বাচ্চা। আমরা আমাদের বাড়ি চলে যাই, চলো। বাবার রাগ কমে গেছে মনে হয়। আমাদের খুঁজে না পেলে বাবা কষ্ট পাবে। চলো বাড়ি যাই। আমরা আবার নরম নরম বিছানায় গরম গরম খাবার খাবো। আসলে ছেলেকে মাঝে মধ্যে বিছানায় খাওয়াতাম। ছোট বাচ্চা তো, ছেলেটাকে বোঝাতে পারছি না ওই বাড়ি আর আমাদের নেই। ওর বাবার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমরা চাইলে ওখানে যেতে পারবো না। আমার করুণ অবস্থা। নতমুখে সকলের মাঝে দাঁড়িয়ে আছি। লোকগুলো চলে গেছে, মহিলারা সব আছে এখনো। খালার অতীতের দোষগুণ নিয়ে আলোচনায় ব্যস্ত তারা। সবজি যে কেটে দিত সেই মহিলা, যার নাম লতা, ডাকি আপা বলে, সে এগিয়ে এলো, বলল, কি ভাবলে? কোথায় যাবে? স্বামীর বাড়িতে তো ঠাঁই নেই, বাচ্চা দুটো নিয়ে এবার কোথায় যাবে? গাছতলায় তো থাকতে পারবে না। আমার বড্ড অসহায় লাগলো। মাথায় কিছু আসছিল না। হতাশ হয়ে পড়ি। সকলের সম্মুখেই কেঁদে ফেললাম শব্দ করে। উৎসুক সকলের দৃষ্টি এবার আমার নিকট। আমায় নিয়ে ফিসফিস করছে তারা। ভালো কথাই বলছে অবশ্য। আমার দুঃখে দুঃখ প্রকাশ করছে। মহিলা আবারও বলল, কান্না বন্ধ করো। কান্না করলেও কেউ তোমায় দয়া করবে না। নিজের স্বামী যখন চোখের জলে গলেনি, অন্যের আশা করো না। তোমার জীবন অনেক কঠিন। নিজেকে সব পরিস্থিতির জন্য শক্ত রাখতে হবে। কান্না করে নিজের দুর্বলতা প্রকাশ করো না অন্যের সামনে। হাসির খোরাক হবে এতে। আমার কথা শোনো, এক বস্তি আছে, চাইলে থাকতে পারো। ধনীদের ভাষ্যমতে ওটা বস্তি, কিন্তু আমাদের কাছে স্বপ্নের নীড়। ওখানে আমিও থাকি। আমাদের মতো অসহায়ের জন্য স্থান। যানজট ছাড়া একটি জায়গা। মানিয়ে নিতে একটু কষ্ট হবে, তবে শান্তি পাবে। সুখে দুঃখে সবাইকে পাশে পাবে। ওখানে হিংসা নেই, অহংকার নেই, নেই কারো ধন দৌলত। সবাই এক, মিলেমিশে গড়াগড়ি করে থেকে যায়। তুমি গেলে বলো, সব ব্যবস্থা করে দেব আমি। আমি চোখে জল মুখে হাসি নিয়ে তাকালাম। ওখানে আরও কজন বস্তির মহিলা ছিল। তারাও সঙ্গ দিল আমার। হাতে হাতে ধরাধরি করে ঘরের সব জিনিসও আমার মেয়েকে নিয়ে বের হলাম। পায়ে হাঁটা পথ, খুব বেশি দূরে নয়। যেতে যেতে কথা হলো সকলের সঙ্গে। সেখানের পরিবেশ, চালচলন, জীবনযাত্রা সম্পর্কে জানলাম। বড় বড় ইমারত নেই সেখানে, বড় পেশার মানুষও নেই। দিনরাত খেটে খাওয়া মানুষ আছে, রক্ত ঘাম করা পরিশ্রমী আছে। কারো স্বামী রিক্সা চালক, কেউ বা মিস্ত্রি, কেউ আবার হোটেলে কাজবাজ করেও জীবিকা নির্বাহ করে। জরিমানে নেওয়া সেই লোকগুলোই ওই বস্তিরই। অবশেষে পৌঁছালাম বস্তিতে। নিচু একটা এলাকা বলতে পারেন। চারপাশ ঘিরে অনেক ভাঙ্গা বাড়ি, প্লাস্টিক, কাগজ, জংধরা টিনের অসংখ্য বেড়া সেখানে। বাড়ি বলাও যাবে না, শুধু ঘর, ছোট্ট ছোট্ট ঘর। মাঝখানে একটা মাঠ মতো। ওখানে ছোট বাচ্চারা খেলছে। একপাশে বড়টা গল্প করছে। দুজন মহিলা দেখলাম চালের গোড়া শুকাচ্ছে। ঢালান মতো রাস্তা পার হয়ে নিচে নামলাম। সেই লোকগুলোকে দেখলাম কিসের যেন ফর্দ করছে। তারা আমার নিকট এগিয়ে এসে বলল, এখানে আসলে ভালো করলে, আমাদের বোন হয়ে থাকবে। তোমার কোনো দুঃখ নেই, আমরা সবাই তোমার আপন। মনে মনে ভরসা ও সাহস পেলাম। আমি পারবো, পারবো জীবনযুদ্ধে জয়ী হতে। আমায় দেখা মাত্র ভিড় জমতে শুরু করলো। দল বেঁধে নারী পুরুষরা, বাচ্চারাও এগিয়ে আসে। এক মহিলা চেঁচিয়ে বলল, কুটুম এনেছি, আজ থেকেও আমাদের সঙ্গে থাকবে। সবাইকে দেখলাম খুশি। এরা এত সহজে মানুষকে আপন করে নিতে পারে। নতুন মানুষ, সবাই একটু বেশি নজর দিচ্ছে। লতাকে আপা বলে ডেকেছি আমি। লতা আপা সকলকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েটার ঘর নেই, স্বামী তাড়িয়ে দিয়েছে, মা বাপ নেই, আপন বলতে দুটো বাচ্চা শুধু আছে। আমি যেখানে সবজি কাটি, ও বাড়ির গিন্নিটাকে তো চেনই, 1 নাম্বারের শয়তান। ওই বাড়িতে মেয়েটা ভাড়াই ছিল, চরম জুলুম করে আজ তাড়িয়ে দিয়েছে।
তাই নিয়ে এলাম। ওকে একটু জায়গা দাও সবাই, বেচারা অভাগী। বাচ্চা দুটোকে নিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই। আমরা একটু মায়া না করলে হয়তো কখন দেখব ছেলে মেয়ে নিয়ে রাস্তায় মরে পড়ে আছে। ওখানকার সকলে ঐক্যবদ্ধ হয়ে আমার সঙ্গ দিল। আমি তখন মাথা নিচু করে চোখের জল বিসর্জন দিচ্ছি। মেয়েটা কোলে, ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে চারপাশ দেখছে। শুধু এক ছোট ছেলে এসে আমার ছেলের হাত ধরে বলল, তোমরা এখানে থাকবে, আমরা একসঙ্গে খেলব। একজন মধ্যবয়সী মহিলা বলল, তুমি মা, কোনো চিন্তা করবে না, আমরাই আজ থেকে তোমার পরিবার, হৈ হৈ করে রাখবো তোমায়। আমার মেয়েটাকে কোলে নিয়ে আদর করলো অনেকে, চুমু খাচ্ছে, নাম জিজ্ঞেস করছে, কত কদর করছে। নিম্নবিত্তের এই মানুষদের আচরণে আমি মুগ্ধ হচ্ছি। সত্যি বলতে জন্মের পর আমার ছেলে মেয়ে তার পরিবারের কাছ থেকেও এত আদর পায়নি। সবাই শুধু অবহেলায় করে গেছে বাচ্চা দুটোকে। এর অচেনা অজানা মানুষগুলো কি সুন্দর আপন করে নিয়েছে। আমি সকলকে উদ্দেশ্য করে বলি, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার এই বিপদে আমার পাশে কেউ ছিল না। যাদের আমি একসময় সাহায্য করেছিলাম তারাও আমার দিকে ফিরে তাকায়নি। অথচ আপনারা, যারা আমার চেনা না জানা না, তারাই আমায় আপন করে নিলেন। আমি সর্বক্ষণ আপনাদের জন্য দোয়া করব ও মনে রাখব। তারা সন্তুষ্ট হলো আমার কথায়। আমাকে নিয়ে একটা ছোট্ট দোকানের ব্রেঞ্চিতে বসায়, পানি খেতে দেয়। গ্লাস হাতে নিয়ে দেখি পানির মাঝে হলুদ নোংরা ভাসছে। সম্ভবত ছেঁকে পানি পান করে না এরা। আমি খুব সামান্য একটু পানি খেলাম সৌজন্যের খাতিরে। এবার আমার থাকার ঘরের পালা। এখানে যারা আছেন সবারই একটা দুটো করে ঘর, যা তাদের নিজেদের লাগে। আলাদা করে গেস্ট রুম বা এক্সট্রা ঘর থাকে না। থাকবেই বা কী করে? দিন এনে দিন খায়, অত আধুনিকতা নেই। দুবেলা খেতে পেলেই খুশি, নেই কোনো বিশেষ চাহিদা। এদিকে মেয়েটা আমার কাছে খাওয়ার জন্য একবার থামিয়েছি বুকে নিয়ে হেলে দুলে, এবার আর থামছি না কান্না। বিপাকে পড়লাম। এত মানুষের ভিড়ে খাওয়াই কিভাবে, কাউকে বলতেও পারছি না। লতাপা বুঝতে পারে বিষয়টি, সকলকে উদ্দেশ্য করে বলে, মেয়েটাকে নিয়ে তো এলাম, এবার থাকতে দিই কোথায়? দুধের বাচ্চা নিয়ে কতক্ষণ আর বসে থাকবে? সবাই নিজেদের মাঝে কথা বলতে লাগলো। তারা আপ্রাণ চেষ্টা করছে আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করার। নিজেকে কেমন যেন অবিবেচক মনে হলো। আমার জন্য এতগুলো মানুষ চিন্তায় পড়ে গেছে। চুপচাপ বসে রইলাম আমি। এক বয়স্ক মহিলা এগিয়ে এলো আমার নিকট, মাথায় হাত দিয়ে বলল, তুমি আমার ঘরে থাকবা মা। আমার দুইটা ঘর, একটাই আমি আর আমার অসুস্থ নাতি থাকি, অন্যটা খালি থাকে। তুমি ওইটাই থাকবা। আমি তোমায় যত্নে রাখবো, কোনো অসুবিধা হবে না। তুমি চলো আমার সঙ্গে। আমি খুশি মনে বলি, অবশ্যই যাব চাচি। আপনি আমায় আশ্রয় দিতে চেয়েছেন, এর জন্য কৃতজ্ঞ আমি। তবে ঘর ভাড়াটা যদি একবার বলতেন। আমার কথায় উপস্থিত সকলে সহ সেই চাচিও হাসছে। আমি বোকা বনে গেলাম, হলোটা কি? চাচি বলল, এসব ভাড়াটারা বুঝি না, এখানে এসব নেইও। তুমি আমার ঘরে এমনিতেই থাকবা, আমায় শুধু মাথায় তেল দিয়ে দিবা মাঝে মাঝে, এটাই তোমার ভাড়া। সত্যি বলতে এদের ভালোবাসায় আমি মুগ্ধ হচ্ছিলাম বারবার। কত সহজে আমায় মেনে নিল। এনাদের অর্থবিত্ত নেই, তবে শান্তি আছে জীবনে। আমি ছেলে মেয়ে নিয়ে চাচির বাড়ি গেলাম। ওনার নাতিটাকে দেখলাম উঠোনের রোদে বসে আছে। যা বুঝলাম, মেয়েটা প্রতিবন্ধী। ঘরের দরজা খুলে দিল সে। বেশ পরিষ্কার ঘরটি। একটা চৌকি আর আলনাও আছে। ছোট্ট একটা ঘর, লাইট ফ্যানও আছে। ঘরটা দেখেই আমার তৃপ্তি হলো। মানুষ বয়স্ক হলেও পরিষ্কার বেশ। চৌকিতে একটা পুরনো কাঁথা বিছিয়ে রাখা, সেখানে আমার জিনিসপত্র রেখে গেল সকলে। চাচি বলল, তুমি মা, তোমার মন মতো করে গুছিয়ে নাও। আমার ঘরে তেমন কোনো জিনিস নেই, গরিব মানুষ কিনা। তবে এই চৌকি, আলনা ব্যবহার করতে চাইলে করো, পড়েই থাকে এগুলো। কেউ ব্যবহার করলে যত্নে থাকবে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া চাচি। কজন মানুষ নিজের ঘর ছেড়ে দেয় অন্যকে থাকতে। আপনি অনেক বড় মনের মানুষ। হয়েছে মা, থাক, আর বলতে হবে না। চলো, তোমার বিছানাপত্র বিছিয়ে দেই, মেয়েটা খাবে। খাইয়ে শান্ত করো। মুখগুলো শুকনো লাগছে তোমাদের, খাওনি মনে হয়। দাঁড়াও, আমি ঘর থেকে ভাত এনে দিই। তিনি একটি থালাতে ভরে ভাত আনে, সঙ্গে 2 পিস মাছ ভাজা। আমার ছেলের হাতে খাবার দেয়, জগে করে পানি এনে দেয়। হাত ধুয়ে কাটা বেছে দেয়। ছেলে তৃপ্তি করে খাবার খায়। আমি ততক্ষণে বিছানা বিছিয়ে নিয়েছি, আলনায় কাপড় ভাঁজ করেছি। চাচি আমায় খেতে বলে ঘরে যায়। পাশের ঘর থেকে একটা মাঝামাঝি টিনের বাক্স এনে দেয়।
জং ধরা, পাতলা একদম। এই বাক্সটা ঘরে রেখে পরিষ্কার করে মুছে কাপড় রেখে দাও। আমার রাখার মতো কিছুই নেই। ঘরের এক কোণে ফেলে রেখেছিলাম। তোমার তো অনেক কাপড়, সব রেখে দাও। তালা দিয়ে রাখবে। কিছু দুষ্টু বাচ্চা আছে ঘরে, ঢুকের খোঁজাখুঁজি করে। বোঝই তো বস্তি এটা, তাই অত ভদ্রতা নেই। আমি বাক্স নিয়ে খুশি মনে তাকে কিছু টাকা সাধলাম। সে নেয় না। আমায় উপকার করতে পেরে নাকি তিনি খুশি। মেয়েকে আগে শান্ত করে ঘর গুছিয়েছি। কাঁথা কম্বল সহ বেশ কিছু টাকাও জামাগুলো বাক্সে রেখেছি। তালা চাচি লাগিয়ে দিয়ে চাবি আমায় দিয়েছে। এরপর খেয়েছি আমি। আসার পর খালার বিষয়ে অনেক কথাই শুনেছি আমি। এখানকার অনেকেই খালার কাছে কাজ করেছে। কাজ শেষে পারিশ্রমিক ঠিকমতো দিতেন না তিনি। ঘুরিয়ে ফিরে দিতেন, তাও পয়সা করে। সামান্য টাকা নিয়েও ওই মহিলা কিপটামি করতেন। লোককে বিনা পয়সায় খাটাতে পছন্দ করতেন। খালার এক মেয়ে আছে। মেয়েটার সঙ্গে নাকি খালার সম্পর্ক একদমই ভালো নয়। কারণ খালা তার মেয়ের জামাইকে ভীষণ অযত্ন করতেন। বছর বাদে বেড়াতে এলেও খেতে দিতেন না ঠিকমতো। কোনো বেলা ভাত ভর্তা, কোনো বেলায় বা ডাল। জামাই মাছ মাংস কিনে আনলে রান্না করে দিতেন, মানে নিজে খাবে কিন্তু অন্যকে খাওয়াবে না। জামাই পরের ছেলে, তাই তাকেও খাওয়াতে চাইতেন না তিনি। এসব কথা এক মহিলা বলেছেন আমায়। তিনি খালার বাড়িতে দীর্ঘদিন কাজ করেছিলেন, তাই এসবের সাক্ষীও আছেন। সব গুছিয়ে হাত মুখ ধুই আমি। একটু পরেই কজন মহিলা এসে আমায় নিয়ে যায়। আজ এই পাড়াতে অনুষ্ঠান, মাংস খিচুড়ি রান্না হবে। খালার টাকা দিয়ে সবাই আমোদ করবে। রান্নার বাজার শেষ ইতিমধ্যেই। মহিলারা দেখলাম পেঁয়াজ রসুন কাটছে বাটছে। এখানকার সবাই মিলেমিশে থাকে। আমায় বলল চাল ধুয়ে দিতে। মেয়েকে একজনের কোলে দিয়ে চাল ধুয়ে দিলাম। দুজনে মশলা দিয়ে চাল মাখল। অনেক রান্না হবে আজ, বস্তির সকলেই খাবে। পানি দিতে গেলে দেখি টিউবওয়েল থেকে পানি এনেছে। পানির মাঝে হলুদ বর্ণের আয়রন ঘুরছে। আমি নিষেধ করে দিতে বলি, এই পানি সরাসরি খাবারে দেবেন না। দেখুন ভেতরে কত নোংরা। বাচ্চারা এই খাবার খেলে অসুস্থ হতে পারে। পানিটা বিশুদ্ধ করে নিন। লতাপা বলে, কিভাবে করব? আমাদের কাছে মেশিনপত্র নেই। আমি বুদ্ধি খাটিয়ে একটা বড় ধোয়া ওড়না আনতে বলি। তারপর সেই ওড়নার চারপাশে চারজনকে ধরতে বলি। কিছু বালি ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে ওড়নার উপর রাখি। কিছু ইটের টুকরো ধুলোবালির ওপর রেখে দেই। ওপরে আবার ইট বালু দেই। এরপর পানির বালতি উঠিয়ে ধীরে ধীরে পানি ফেলে ছেঁকে নেই। এতে করে দলা বাঁধা নোংরাগুলো ইট বালিতে আটকে যায়। সবাইকে দেখায়, তারা খুশি হয়। আমার বুদ্ধিমত্তার প্রশংসা করে। ছ্যাঁকা পানি আবার ফুটিয়ে নিয়ে খিচুড়িতে দিতে বলি। এতে করে পানি রোগমুক্ত হয়, আবার চালটাও ফোটে তাড়াতাড়ি। রান্না শেষে সবাই যে যার বাড়ি থেকে থালা এনে খাবার নেয়। আমার আর ছেলের থালা চাচি এনে দেয়। মাটিতে গোল হয়ে বসে সবাই। বাচ্চারা একপাশে বসে। আমার ছেলেও বসে তাদের সঙ্গে। খিচুড়ি বেড়ে দেয় প্লেটে। সকলে তৃপ্তি নিয়ে খায়। আমি চাচির পাশে বসে খাই। মনে বড্ড শান্তি অনুভব হয়। আমি আর একা নই, আমার সঙ্গে পুরো একটি বস্তির মানুষ আছে। পেট ভরে খেয়েছি আমি। এত স্বাদ, যেন অমৃত। খাওয়া শেষে এক লোক এসে এক হাঁড়ি ভর্তি খিচুড়ি আমায় দেয়। বলে, তোমার জন্যই খেতে পারলাম। তুমি যদি প্রতিবাদ না করতে আমরা সুযোগ পেতাম না। তাই এই খাবারগুলো তোমার। রাতে ছেলে আর চাচিকে নিয়ে খেও। আমরা খাবার নিয়ে ঘরে ফিরি। আজ খুব সুখ সুখ অনুভব হচ্ছে আমার। আগুনে জ্বলতে থাকা মনটা যেন শান্ত হয়েছে এক নিমিষেই। রাতে চাচির সঙ্গে একসঙ্গে খাই। দুজন মিলে অনেক গল্প করি। রাত বাড়ে, ছেলে ঘুমিয়ে কাঁদা। চাচি বিদায় নিয়ে ঘর ছাড়ে। এই মানুষটা ভীষণ ভালো, সহজ সরল। এক নাতিনিই থাকেন। ওনার নাকি এক ছেলে ছিল। ছেলে ও বৌমা সড়ক দুর্ঘটনায় মারা গেলে মেয়েটাকে নিজ সন্তানের মতোই লালন পালন করেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য, মেয়েটা অসুস্থ, বোধ বুদ্ধি নেই। সারাদিন শুধু বসে থাকে। খাইয়ে দিলে খায়, না দিলে নাই। ওর নাম মিম। চাচি আর মিমের দিন বেশ ভালোই কাটে। ছোট্ট একটা দোকান আছে, সেই দোকান চালিয়ে চাচির সংসার। ওদের ঘাড়ে বোঝা হয়ে থাকলে আমার চলবে না। দুজন মানুষকে চালানো কম কথা নয়। এদের অফুরন্ত নেই। নিজের একটা বিবেক পালতে হবে। একবেলা খেয়েছি বলে প্রতিবেলার আশায় থাকতে পারি না আমি। আমার হাত পা আছে, শক্তি আছে, খেটে খেতে পারবো। আমি কেন অন্যের ঘাড়ের বোঝা হয়ে হীন মন মানসিকতার পরিচয় দেব? চাচি বয়স্ক মানুষ, ওনার নাতিটাও অসুস্থ। আমার বিপদে বন্ধু হয়ে পাশে থেকেছেন। আমারই উচিত ওনাদের দেওয়া। আমি চেষ্টা করব যথাসাধ্য। যদি একটা কাজ পাই তো চাচিকে সহযোগিতা করব। ঘর ভাড়া নিচ্ছেন না উনি, মায়া করে থাকতে দিয়েছেন।
আমিও মায়া করব। ভালো মন্দ যাই রাধি, দিয়ে খাবো ওনাকে। কাল থেকে রান্না করে খাবো ভেবেছি। হাঁড়ি পাতিল আছে, নেই শুধু থালা বাটি চামচ। কাল এক পাক বাজারে গিয়ে সবজি ডাল চাল প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আনবো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেই খেয়াল নেই। রাত 12টা নাগাদ আমার ফোনে কল এলো। প্রথমবারে রিসিভ করতে পারিনি ঘুমে। দ্বিতীয়বার কানে গেল শব্দ। ফোন হাতে নিতে দেখলাম অচেনা নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করে সালাম দিতেই এক পুরুষ কণ্ঠ বলে উঠল, আমি রাশেদ বলছিলাম, ফ্যাক্টরি থেকে কল করেছি। আপনি কদিন আগে আমার সঙ্গে দেখা করেছিলেন কাজের খোঁজে। এরপর তো আপনি আর এলেন না। আমিও আপনার নাম্বার হারিয়ে ফেলেছিলাম, আজ খুঁজে পেলাম, তাই এখনই কল করলাম। এর জন্য দুঃখিত। আপনি যদি কাজটি করতে ইচ্ছুক হন তাহলে পরশুদিন এসে আমার সঙ্গে দেখা করে যাবেন। একটা ফর্ম পূরণ করে কাজ ফাইনাল করতে হবে। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। উনি কল কেটে দিলেন। কাজটা ভীষণ প্রয়োজন ছিল আমার। সত্যি বলতে আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ উনি কাজ দেওয়ার কথা বললেও পরে আর কল দেয়নি। ভেবেছিলাম হবে না হয়তো, ভাগ্য আমার সহায় আছে। খালার হাত থেকেও মুক্তি পেলাম, কাজটাও পেলাম, সেই সঙ্গে এত ভালো মানুষজন পেলাম। এবার ছেলে মেয়ে নিয়ে সুখে দিন কেটে যাবে আমার। আর কোনো কষ্ট থাকবে না, না খেয়ে থাকতে হবে না। ছেলের মুখে দুবেলা খাবার তুলে দেব, স্কুলে ভর্তি করিয়ে দেব, কিছুটা সঞ্চয় করব, বস্তির মানুষদের জন্য কিছু একটার চেষ্টা করব। চোখের স্বপ্ন অনেক আমার, কিন্তু সাধ্য কম। বস্তির মানুষগুলোর ভালোবাসা পেয়ে অভিভূত আমি। নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয়েছে। রাতে শান্তির ঘুম ঘুমিয়েছি। যখন ঘুম ভাঙে সবে সকাল হতে শুরু করেছে। উঠে বাহিরে আসি আমি। ছেলেমেয়ে দুটো ঘুমে তখনও। বাইরে এসে দেখি চাচি কোরআন তেলাওয়াত করছে। বিষয়টি বেশ ভালো লাগে আমার। মানুষ বয়স্ক, এখনও কোরআন তেলাওয়াত করতে পারে। সত্যি, কোরআন তেলাওয়াত করলে চোখের জ্যোতি বাড়ে। আমি চাচির পাশে বসে তেলাওয়াত শুনি অনেকক্ষণ। মনে প্রশান্তি বয়ে যায়। কি মধুর তেলাওয়াত ওনার। তেলাওয়াত শেষে চাচি ঘরে যায়, দোকান খোলে। উঠোন ঝাড় দেওয়া শেষ ওনার। আমিও নিজের ঘরটা ঝাড় দিয়ে নিই। চাচি উঠোনে বাসন বের করে টিউবওয়েলের কাছে রাখে। আমি মেজে দিতে চাই, তিনি নিষেধ করে, বলেন, ছোট মেয়ে তোমার, ঠান্ডা লেগে যেতে পারে, সকাল সকাল পানি হাতিও না। ও কথা থালাবাটি আমি নিজেই মেজে নিতে পারবো। আমার মেয়ের নিজের দাদিও কখনো এ কথা বলেনি। সকাল হলেই সব করতে বলতো আমায়। ওনারা ঘুমিয়ে থাকতো। বাড়ির কাজ শেষে রান্নাঘরে তাদের ডাকতে হতো। মেয়ের ঠান্ডা লেগেই থাকতো এই কারণে। আকাশকে বলেছি কবার, সে বলেছে কাজ করলে শরীর ভালো থাকে। শীতের সকাল ঠান্ডা পানি নেড়ে নেড়ে আমার নিজেরই সর্দি হতো। দুধের বাচ্চাটাও কষ্ট পেয়েছি কত। আনমনে এসব ভাবছিলাম আমি। চাচি বাসন ধুয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছে। একটু দূরে শুকনো পাতাসহ লাকড়ি রাখা, সম্ভবত শুকোতে দিয়েছে। ওখান থেকেই এনে এনে মাটির চুলোর কাছে রাখছে। বয়স্ক মহিলার বারবার উঠা বসার সমস্যা হচ্ছে, হাঁটুতে ভর দিয়ে উঠছে। আবার চোখে পড়ে বিষয়টি, তাকে বসতে বলে নিজেই লাকড়ি পাতা এনে দিই। চাচি চুলোতে আগুন দেয়, ভাতের হাঁড়ি বসায়। চুলোটা তার দোকানের পাশেই। রান্না করতে করতে দোকান পাহারা করছেন তিনি। আমি মুখ ধুয়ে ঘরে যেতে নেব, এমন সময় ডেকে বললেন, তোমার ছেলে ছোট মাছ খেতে পারে? আলু পেঁয়াজ দিয়ে ঝোল করলে খেতে পারবে? পারবে, একটু মেখে দিলেই খেয়ে নেবে। তবে আপনার এসব ঝামেলায় জড়াতে হবে না। আর একটু বেলা উঠলেই বাজারে যাব আমি। চাল ডাল মশলা কিছু সবজি কিনে আনবো। চাচি বলে, সে আনবেক্ষণ। যেতে যেতে বেলা হয়ে যাবে। বাজারের দোকান খুলবে তো আগে। সকালে খাবে আমার কাছে। ছোট ছেলেটা এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। তুমিও বেকায়দার মানুষ, নিজে না খেলে মেয়েকে খাওয়াবে কি? না খেয়ে বাজারে গিয়ে শেষমেশ মাথা ঘুরে পড়ে যেও না। আমি বাবা তোমায় কোলে করে নিয়ে আসতে পারবো না। চাচির কথায় আমি এবং চাচি দুজনেই হেসে উঠি। মানুষটা বড্ড ভালো। আমি বলি, খেতে পারি, তবে একটা শর্তে। আমি একটা কাজ পেয়েছি, কাজের টাকা দিয়ে একদিন মাংস আনবো, মাংস ভাত রান্না করব। সেদিন আপনি আর লতা আপা সারাদিন আমার কাছে খাবেন। আমি নিজ হাতে রেঁধে বেড়ে খাওয়াবো আপনাদের। এটা আমার খুব ইচ্ছা। চাচি আলু ছিলতে ছিলতে বলে, পরে ভাবা যাবে ওসব। এখন ঘরে যাও, মেয়ের কাছে গিয়ে শুয়ে আরেকটু ঘুমিয়ে নাও। রোদ হলে বেরিও।
তোমার উপর অনেক ধকল গেছে, বিশ্রামের দরকার। আমি রান্না হলে ডেকে দেব, খেয়ে বাজারে যাবে। ওটা তো হবে না চাচি, আপনি বয়স্ক মানুষ। আপনি কষ্ট করে রান্না করবেন আর আমি ঘরে শুয়ে বেলা অবধি ঘুমাবো? এটা কখনো হয় নাকি? আপনি যান, নিজে হাত মুখ ধুয়ে মিমকে ধুয়ে দিন। দোকানটা একটু সাজিয়ে গুছিয়ে নিন, পরিপাটি থাকলে বেচাকেনা ভালো হয়। তা তো হয় রে মা, সময় পাই কই। একা হাতে রান্না, নিজের কাজ, নাতিটার সব করে দেওয়া, আবার দোকানও দেখা। হাঁপিয়ে উঠি। বয়স তো কম হলো না, তবুও করি কষ্ট করে। কাজ না করলে খাবো কি? অসুস্থ নাতিটাকে আমার যত চিন্তা। ওকে দুবেলা গরম ভাত দিতে না পারলে মনে শান্তি হয় না মা। তুমি এসে আমার উপকারী হলো। তোমার মতো একটা মেয়ে গর্বে থাকতে পারলে নিজেকে খুব বড় মনে করতাম। আমি হাসি মুখে বলি, আপনার মেয়েই আমি। আমার জন্য আপনি যা করেছেন, আপন মা থাকলেও করতো কিনা সন্দেহ। চাচি কিঞ্চিত হেসে উঠে দাঁড়ায়। দোকান ঘরে যেতে যেতে বলে, ভাতটা একটু নরম রেখো মা। মিম শক্ত ভাত খেতে পারে না। নরম হলে তোমার বাচ্চা ছেলেটাও পেট ভরে খেতে পারবে। আমি তার কথা মতোই কাজ করি। ভাত রান্না করে আলু পেঁয়াজ কুচি করে কাটি। মাছ ধুয়ে নেই ভালো করে। চাচি মশলা দিয়ে যায় আমার হাতে। মন মতো রাঁধতে বলে, শুধু একটু ঝাল কম। আমি সবজি দিয়ে মাছ মেখে সুন্দর মতো রান্না করি। চাচি একটু পরপর এসে খোঁজ নিয়ে যায়, কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে চায়। এর মাঝে মিমকে উঠিয়ে ফ্রেশ করে দেয়। আমার ছেলেও ঘুম ভেঙে বাইরে আসে। চাচি ওকেও মুখ ধুয়ে দেয়। রান্না শেষ হওয়ার একটু আগে আমার মেয়ে উঠে পড়ে। উঠে গগন বিদারী চিৎকার। চাচি দৌড়ে ঘরে যায়। মেয়েকে কোলে নিয়ে আমার কাছে আসে। বলে, ওকে খাইয়ে দিয়ে মুখটা মুছে দাও ভেজা কাপড় দিয়ে। তরকারিটা আমি দেখছি। একটা বসার টুল এনে দেয় আমায়। মেয়েকে খাইয়ে দিই বসে। মুখ মুছে দিই। সকাল হলে বাচ্চাদের মুখ মুছে দিতে হয়। চাচি তরকারি নেড়েচেড়ে নুন দেখে নামিয়ে নেয়। মিমকে আগে খাইয়ে দিতে বলি। বেচারা অসুস্থ একটা মেয়ে। আমার ছেলেটা আবার বিছানা গোছাচ্ছে তখন। ছোট থেকে নিজ বিছানা, বইপত্র গোছানো শিখিয়েছি আমি। বাচ্চাদেরকে স্বাবলম্বী করতে হয়। নিজের কাজ নিজে করা শেখাতে হয়, যাতে চলার পথে কারো ভরসায় না থাকতে হয়, হোঁচট না খেতে হয়। মিমকে খাওয়ানো শেষ করে চাচি বাইরে আসে। উঠোনে তখন হালকা রোদ এসেছে। শীতল পাটি বিছিয়ে দেয় মাটিতে। ততক্ষণে মেয়েকে খাইয়ে পরিষ্কার করে আমি নিজে মুখ ধুয়ে নিয়েছি। মেয়ে খেয়ে আবার ঘুমিয়েছে। ঘরে শুয়ে দিয়েছি। ছেলেকে চাচি নিজেই ডেকে আনে। ঘর থেকে থালা বের করে পাতে পাতে গরম ভাত বেড়ে দেয়, তরকারি দেয়। একসঙ্গে খাই আমরা। দোকানে কাস্টমার আসে। খাওয়া ছেড়ে চাচিকে যেতে হয় বারবার। আমি বলি, খাবারের থালা নিয়ে দোকানে বসেই খেতে, এতে বারবার উঠতে হবে না। খাবার পাতে বারবার উঠতে নেই। চাচি বলেন, সে তো আমি দোকানে বসেই খাই আর বেচাকেনা করি। আজ তোমাদের সঙ্গে খাবো বলে এখানে বসেছি। তোমাদের দূরে রেখে যাওয়াটা কেমন দেখায়? নতুন মানুষ তোমরা, লজ্জা পেয়ে পেট ভরে নাও খেতে পারো, এজন্য এখানে খাচ্ছি। আপনি আমার পর নন চাচি, আপনার কাছে আমার লজ্জা নেই। প্রয়োজনে চেয়ে নিয়ে খাবো। যে ভালোবাসে তার কাছে তো আবদার সাজে বলুন। আপনি দোকানে গিয়ে নিশ্চিন্তে খান, আমি এখানে খাচ্ছি। যা লাগে নিয়ে খাবো। চাচি যাওয়ার সময় জোর করে আমার পাতে ভাত ও তরকারি উঠিয়ে দিয়ে যায়। খাওয়া শেষ করে বাসনগুলো মেজে দিই। চাচি দোকানে বসে থাকে। আমি ঘরে গিয়ে তৈরি হয়ে তাকে বলতে আসি। তিনিও আমার সঙ্গে বাজারে যেতে চায়। আমি নিষেধ করি। সংসারে যাবতীয় জিনিস কিনবো আমি। দেখে শুনে দামাদামি করে কিনতে হবে। ঘুরতেও হবে অনেক। সময়ের ব্যাপার। দোকানে কাকে বসিয়ে যাবে এতটা সময়? এছাড়াও বস্তির মানুষগুলোরও কষ্ট হয়ে যাবে। দিন এনে খাওয়া মানুষগুলো রান্নার ফাঁকে ফাঁকে এসে প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যায়। পুরো বস্তিতে একটিমাত্র দোকান, এর উপরেই সকলে নির্ভরশীল। তাই যেতে মানা করেছি। বাজার আমি চিনি। ছেলেকে নিয়ে নিজেই কিনতে পারবো সব। বেরিয়ে গেলাম। পথে দেখা হলো লতা আপার সঙ্গে। আজ তার কাজ নেই। বাসা বাড়িতে কাজ করেন তিনি। আজ নাকি ছুটি। লতা আপা চুলোয় ভাত দিয়েছে তখন। আমার ছেলে মেয়ে নিয়ে বাইরে যেতে দেখে প্রশ্ন করে, কোথায় যাও তন্নি? বাজারে যাই আপা, নতুন সংসার শুরু করছি। বাজার ঘাট করতে হবে তো নাকি? তিনি আমার মেয়ের দিকে তাকিয়ে বললেন, ওকেও নিয়ে যাচ্ছ? হ্যাঁ আপা। ওকে আর কোথায় রেখে যায়? ফিরতে সময় লাগবে। অতক্ষণ না খেয়ে থাকবে কি করে? এই জন্যই নিয়ে যাচ্ছি। পরিবেশ বুঝিয়ে কোনো বাড়ি গিয়ে বরং খাইয়ে দেব।
লতা আপা ঘরে যায়, বোরখা পরে বের হয়। আপার 3 ছেলে মেয়ে, মেয়েটা মেজ, ছোট ছেলে আমার আলিফের বয়সী, আরেকটা ছেলের বয়স 10 বছর। লতাপার স্বামী রিক্সা চালক। আপা তার মেয়েকে ডেকে বলে, তরকারি নামিয়ে ঘরে রেখেছি, ভাতটা হয়ে এসেছে প্রায়, দেখিস, হাড়ি ঘরে নিস। আমি একটু তোর তন্নি খালার সঙ্গে বাজারে যাচ্ছি। মেয়েটা কোলের বাচ্চা নিয়ে বাজারে যাচ্ছে, সব একসাথে কিনে আনতে পারবে না। আমি কিছু বলার আগেই আপা আমার ছেলের হাত ধরে সামনে এগোয়। অগত্যা আমিও পথ চলি, যদিও উপকার হবে এতে। সত্যি একা একা সব কেনা আমার জন্য কষ্টকর হয়ে যেত। রিক্সা নিয়ে 4 জন কোনোমতে বসলাম। ছেলে ওপরে বসেছে। বাজারে পৌঁছে সর্বপ্রথম একটা হাঁড়ি কড়াইয়ের দোকানে গেলাম। ভাবি হাঁড়ি দিয়েছে 2টো, কড়াই একটাও দিয়েছে, ঢাকনা দিতে পারিনি। সেগুলোই কিনতে হবে আজ। দোকানে ঢুকে বেছে বেছে 3টে ঢাকনা নিলাম। ভাতের হাঁড়ির জন্য 2 ফিট সমান ঢাকনা, তরকারি আর কড়াইয়ের জন্য একটু ভিন্ন। সঙ্গে 3টি চামচও নিয়েছি। ওই দোকানে দেখলাম প্লেট বিক্রি করছে, কিনতে চাইলাম কিন্তু দাম বেশি, তাই আর কেনা হলো না। ঢাকনা চামচ কিনে বেরিয়ে এলাম। অন্য দোকানে গেলাম। এখানে এসে বিপত্তি হলো, সেট সহ প্লেট গ্লাস বিক্রি করে, একটা দুটো কেনার উপায় নেই। আরও দোকান ঘুরেও দেখি একই অবস্থা। বাধ্য হয়ে 6টা করে কিনতে হলো। 2টো বাটিও নিয়েছি। স্টিলের নিলে দাম হয়তো একটু কম পেতাম। ছেলে আবার স্টিলের গ্লাসে পানি খেতে পারে না, ছোট থেকে কাচের অথবা প্লাস্টিকের গ্লাসে খেয়ে বড় হয়েছে, তাই স্টিলে ঠোঁট কেটে যায়। ফুটপাত থেকে সবজির ঝুড়ি কিনেছি বড় 2টি, পেঁয়াজ রসুন আদা মরিচ রাখার জন্য ছোট আরও 2টি ঝুড়ি নিতে হয়েছে। আসলে সব একত্রে রাখলে পচে যায় দ্রুত, মরিচটা আলাদা রাখলে বেশ কদিন খেতে পারবো। কটা জিনিস কিনতেই প্রায় 1000 টাকা শেষ আমার। মশলা রাখার জন্য একটা বক্স মতো কিনেছি। এবার এলাম সবজির বাজারে। আগুন বরাবর দাম সবজির, কিনতে তো হবেই, বেঁচে থাকতে হলেও কিনে খেতেই হবে। বেশ কয় ধরনের সবজি নিয়েছি, কেজি খানিক করে নিয়েছি। এক দোকান থেকে কয়েক পদের কিনলে দাম 2-5 টাকা করে কম ধরে। এছাড়া বাজারটাও দূরে, বারবার রিক্সা ভাড়া দিয়ে আসা সম্ভব নয়, তাই একটু বেশি করে নিয়েছি সব। বাসন সবজি কেনা শেষে চাল কিনতে গেলাম। কেজি 5 নিয়েছি চাল, সামান্য ডাল, পোয়াখানিক হবে মশলা কিনেছি, তেল নুনও নিয়েছি। চাল রাখার জন্য একটা ছোট ড্রাম মতো কিনেছি, সেই সঙ্গে ডাল রাখার একটা কৌটা। এবার বাড়ি ফেরার পালা। ছেলে তখনই বায়না ধরে মাছ কিনবে। আমি যত ওকে বোঝাতে চাই, ও আরও জেদ ধরে। বাধ্য হয়ে মাছের দোকানে গেলাম। দেখি সবই বড় মাছ, মাঝারিগুলো নাকি বিক্রি হয়ে গেছে। একটা মাছ দাম করে 520 টাকা চাই। আমি অবাক হয়ে লতা আপার দিকে তাকাই। আপার কোলে আমার মেয়ে। আপাও আলিফকে বোঝানোর চেষ্টা করছে, এটা ওটার লোভ দেখিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ছেলে নাছোড়বান্দা, মাছ কিনে তবে সে বাড়ি যাবে। উপায় না পেয়ে ওই মাছটাই নিলাম। একটা দিনই তো, ছেলে মেয়ের জন্যই তো টাকা পয়সা। বাজার শেষে বের হয়ে 2টো পাউরুটি কিনি, এক হালি কলা কিনি। আপাকে একটা পাউরুটি আর 2টো কলা খেতে দিই। তিনি খেতে চায় না, আমি জোর করি। বিকেল হয়ে এসেছে প্রায়। সকাল থেকে না খেয়ে মানুষটা, আমার জোরাজোরিতে খেয়ে নেয় আপা। আমিও একটা কলা খাই, ছেলে পাউরুটি খায়। কলা যেতে যেতে খাবে নাকি। রাস্তায় দাঁড়িয়ে আছি ভ্যানের জন্য। আমার এক হাতে চাল ও মাছ, অন্য হাতে বাসনপত্র। লতা আপার কাছে আমার মেয়ে আর সবজির ব্যাগ, দুজনের হাত বন্ধ। আমার ছেলে তখন কলা খাচ্ছে দাঁড়িয়ে। এমন সময় একটা বড় গাড়ি আমাদের সামনে দিয়ে যায়। গাড়ির কাচ খোলা ছিল। ছেলে বাবা বাবা বলে চিৎকার করে গাড়ির পেছনে ছোটে। আসলে ওই গাড়িতে আকাশ বসা ছিল, ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল সে। ছেলে তাকে দেখে নিয়ে পেছনে দৌড়েছে। আটকানোর মতো সুযোগ পাইনি আমি। পেছন ডেকেছি, কিন্তু শোনেনি বাচ্চাটা। বাবাকে কাছে পাওয়ার আনন্দে ছুটেছে সে। বাবার ছোঁয়া পায়নি সে। একটু দূর যেতেই পড়ে গেছে ছেলেটা। ভাগ্যিস মাটির ওপর পড়েছে, রাস্তায় পড়লেই কেটে যেত পাথরের সঙ্গে। ভাবছেন হয়তো আকাশ দেখেনি আমাদের, না, সে দেখেছে ঠিকই। ছেলের কণ্ঠও শুনেছে। এমনকি জানালা দিয়ে মাথা বের করে রাগী চোখে তাকিয়েছে আমাদের দিকে, কিন্তু পাত্তা দেয়নি। নিজের সন্তানের মূল্য নেই ওর কাছে। নিচে ব্যাগ রেখে ছেলের কাছে দৌড়ালাম আমি, কোলে তুলে নিলাম।
ছেলেটা কাছে, বাবার কাছে যেতে চায়। আমি অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ছেলের কান্না থামাই, নিয়ে আসি। লতাপা কিছুই বোঝেনি, প্রশ্ন করে, উনি কে তন্নি? আলিফ বাবা বলে দৌড় দিল কেন? ওর বাবা হলে থামার কথা ছিল। ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মাঝে, সন্তানের সঙ্গে তো নয়। ওটাই ওর বাবা। উনি আমাদের সবাইকেই ত্যাগ করেছে, নতুন বিয়ে করে সুখেই আছে। ওই অমানুষটার জন্যই আজ আমাদের এমন দশা। লতাপা জবাব দেয় না কোনো। এরপর ভ্যান নেই একটা, রিক্সাতে সব আটবে না, ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। মেয়ে আমার একবারও কাঁদেনি এর মধ্যে। বস্তিতে ফিরে ঘরে আসি, মেয়েকে খাওয়াই আমি। লতাপা চাল ডালগুলো ঢেলে সবজিগুলো গুছিয়ে দেয়। কয়েক আটে শাক নিয়েছি আমি, মশলা গুছিয়ে নিয়ে সব টিনের বাক্সের উপর রেখে দেয়। লতাপা আমায় বলে, চলো আমার ঘরে, দুমুঠো খেয়ে আসবে, রাতে নিজের এদিকেও। আমি বলি, বাজার যখন করেছি রান্না করেই খাই। বেশি কিছু করব না আজ, ভাত রান্না করে মাছের ঝোল করব, মা ছেলেতে এতে হয়ে যাবে আমাদের। কিন্তু চুলো নেই আমার। চাচির চুলোতে না হয় একবেলা রাঁধলাম, কাল মাটি কেটে চুলো বসিয়ে নেব। চাল দেওয়ার মতো কিছুই নেই। আশেপাশে কারো বাড়ি লাকড়ি বিক্রি করে আপা, করলে কিনে আনতাম। বাজার সদাই করতে গিয়ে তো টাকা অনেক শেষ করলে, এবার নতুন করে লাকড়ি কিনতে আনতে গেলে আরও খরচ হবে। এর চেয়ে ভালো আমি কটা জ্বালানি দিয়ে যাই, ওসব দিয়ে আজকে রান্না শেষ করো, কাল থেকে গাছবাগানের লাকড়ি পাতা কুড়িয়ে এনে চুলোয় দেবে। এটা শহর নয় যে সব কিনে আনতে হবে। রান্নার জ্বালানি আমরা কুড়িয়ে জোগাড় করে ফেলি। আশেপাশে অনেক গাছগাছালির বাগান আছে। রাতে শুকনো পাতা ডাল পড়ে থাকে, সকালে ওগুলো এনে জড়ো করে রাখি এক কোণে। সারাদিন সেগুলোই চুলোর মুখে দিই। তুমিও তাই করবে। পরিশ্রম না করলে সুখ পাবে না। একটা ভালো গাছ পেলে না হয় কিনে নেবে সব। আপাতত কুড়িয়ে রান্না করো, দুজনের পেট চললেই হলো। লতাপা কিছু শুকনো লাকড়ি দিয়ে যায়, সঙ্গে আমার ছেলেকে নিয়ে যায়। বলে, তুমি বড় মানুষ, না খেয়ে থাকতে পারবে? ও বাচ্চা, ও পারবে না, তাই ওকে আমি খাইয়ে দিচ্ছি। আমি মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে চাল হাঁড়িতে নেই। চাচি আসে এমন সময়। দোকানে খরিদ্দার থাকায় এতক্ষণ আসতে পারেনি তিনি। এসে বলে, অনেক কিছু কিনে এনেছো দেখছি। এত এনে টাকা ফুরানোর কি দরকার ছিল? এমনিতেই অভাবের মাঝে তুমি। চাল কটা আমার ঘর থেকে নিলে হতো না? মশলা আমার কৌটা থেকেই নিতে। দুজন মানুষের রান্নায় কতই বা মশলা লাগতো। বললাম, এমনিতেই আপনার কাছে অনেকটা ঋণী আমি, আর ঋণ বাড়াতে চাই না। তাছাড়াও এভাবে কয়দিন আপনারও সংসার আছে, নিজেই কিনে এনেছি, এটাই ভালো হয়েছে। বেশ কদিন খেতে পারবো। চাচি দুপুরের খাবারটাও খেতে বলে তার ঘরে। আমি এবার রাজি হই না কোনো মতেই। তিনি আবারও বলেন, ঠিক আছে, খাবে না যখন না, তো দাও তোমার কাজ একটু এগিয়ে দিই। তুমি মশলা কেটে বেটে নাও, আমি মাছ কেটে ধুয়ে দিই। তাড়াতাড়ি রান্না হলে খেয়ে নিতে পারবে দ্রুত। চাচি উঠোনে বসে মাছ কাটে, আর আমি শিলপাটা এনেছি। চাচির এটা নেই। কাঠের উপর পাথর দিয়ে কিভাবে যেন ছেঁচে খায় মশলা। মশলায় বেটে নিয়ে চুলোর কাছে এলাম। ভাত হয়ে গেছে, নামালাম হাঁড়ি, কড়াই বসে চুলোতে। ততক্ষণে মাছ কাটা শেষ। মাছ ধুয়ে আমায় দিয়ে দোকানে গেলেন তিনি। আমি কপিস মাছ ভাজি করে রান্না করলাম। চাচি এসে বলল, বাকি মাছগুলো দাও, ফ্রিজে রেখে আসি চিহ্ন করে। সব তো একেবারে খেতে পারবে না। আমাদের বস্তির শেষে এক বাড়ি আছে, আমরা ওটাকে বড় বাড়ি বলি। ওনার বাড়ির একটা ফ্রিজ আছে, সেখানে মাছ মাংস রাখি আমরা। দাও তোমারটাও রেখে আসি। ভাঙাচোরা ঘর আমাদের, বেড়াল ঢুকে কখন খেয়ে নেবে বুঝবে না। রেখে আসতে বললাম চাচিকে। পলিব্যাগে ভরে নিয়ে গেল তিনি। ছেলে এলো তখন। ভীষণ খুশি দেখাচ্ছে আলিফকেও। ও এসে আমার গলা জড়িয়ে ধরল, কানের কাছে মুখ নিয়ে বলল, জানো আম্মু, ওই আন্টি আমায় পেট ভরে ভাত খাইয়েছে। ওনারা শুধু ঝোল আলু রান্না করেছিল। আমি গিয়ে দেখি ডিম ভেজে ভাত দিয়েছে, সঙ্গে তার ছেলেকেও দিয়েছে। আমি বেশি খেতে চাইনি, জোর করে খাইয়েছে। বলেছে, এই দুইবার খেলে বড় হয়ে যাব। অনেক ভাত খেয়েছি আমি, দেখো। আমার পেটটা গোপালের পেট হয়ে গেছে। ছেলের কথা শুনে হাসি আমি। বাচ্চা মানুষের বাচ্চা বাচ্চা কথা সব। রান্না শেষ করে ঘরে আসতে আসতেই মাগরিবের আজান হয়ে যায়। আমি চাচিকে ডেকে এক বাটিতে 3 পিস মাছসহ একটু ঝোল লতাপাকে দিয়ে আসতে বলি। চাচি দিয়ে আসে। এরপর তাকেও 2 পিস মাছসহ ঝোল ভাত দিই। চাচি তরকারিটা নেয় শুধু। বলে, ভাত আমার ঘরেই আছে,
অল্প একটু চাল এনেছ, ভাত আমায় দিতে হবে না, মাছটা নিয়ে খাই উনি। আমিও ছেলেকে নিয়ে তৃপ্তি করেই খাই। চাচি খাওয়া শেষে আমার ঘরে আসে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এমন লক্ষ্মী মেয়ে তুমি, খুব সংসারী, সোনার টুকরো সন্তান তোমার। স্বামী কেন ছেড়ে দিল? তোমার সংসার ভাঙলো কি করে? আমি ধীর স্বরে বলি, আমার বড় যার কারণে। পরদিন সকালে উঠে রান্না করেছি, বাগান থেকে লাকড়ি কুড়িয়ে এনেছি অনেকগুলো। 10টায় বের হব ফ্যাক্টরির উদ্দেশ্যে। রান্না শেষ করে খেতে বসেছি, এমন সময় এক প্রতিবেশী এলেন। নতুন মানুষ আমি, একটু পরপর অনেকেই দেখতে আসে। তিনি আমায় এক হালি ডিম দিয়ে বললেন, আমার পালন করা মুরগির ডিম এগুলো, ছেলেকে নিয়ে খেও। আমি তাকে বসতে বলি, সে বসে না, কাজ আছে বলে চলে যায়। এভাবে আরেকজন এসে লাউ দিয়ে যায়, আবার কেউ বা পুঁইশাক। বস্তির মানুষগুলো ভীষণ বিনয়ী, একে অন্যের পাশে থাকে। খাবার খেয়ে বাচ্চা দুটোকে নিয়ে বের হলাম, রিকশাতে করে ফ্যাক্টরিতে পৌঁছালাম। তখন সবেমাত্র রাশেদ, মানে ফ্যাক্টরির বস, ভেতরে ঢুকছে। আমাকে দেখে তার অফিসে আসতে বললেন। গেলাম আমি। তিনি আমায় বসতে দিয়ে বললেন, আপনি কি সত্যিই কাজটি করতে ইচ্ছুক? বেতন তেমন পাবেন না, মাত্র 7,000। এটা দিয়ে আপনার হয়ে যাবে? বললাম, বর্তমানে এই টাকাটাই আমার কাছে লাখ টাকার সমান। কাজটি খুব প্রয়োজন আমার, অনুগ্রহ করে আমায় কাজটি দিন। কথা দিচ্ছি, পরিশ্রম ও সততা ব্যতীত অন্য কিছু পাবেন না আমার মাঝে। তিনি কিছুক্ষণ ভেবে জবাব দিলেন, এসব কাজে সাধারণত আমরা বিশ্বস্ত মানুষ নেই, কারণ চুরি যায় বেশি। আপনি এত করে অনুরোধ করছেন, তাই কাজটা আপনাই দেব। আপনি আপনার বিষয়ে আমায় বিস্তারিত বলুন, এতে করে আপনার চরিত্র সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবো আমি। আমি বললাম সবটা, আকাশের বিষয়টি থেকে শুরু করে সবটাই বলেছি। সব শুনে উনি বললেন, তার মানে আপনার আগে পিছে কেউ নেই? আমি জি বলে উত্তর দেই। তিনি একটা কাগজ এগিয়ে দেয় আমার নিকট। এখানে ফ্যাক্টরির কাজ সম্পর্কে বর্ণনা দেওয়া এবং নৈতিকতার অনেক বিষয় লেখা। নিচে একটা ফর্ম মতো আছে, নাম, ফোন নাম্বার দিয়ে ফর্ম পূরণ করে দেই তাকে। কাল থেকে কাজে আসতে বলে আমায়। সামান্যই হেসে উঠে দাঁড়াই আমি, কৃতজ্ঞতা স্বরূপ তাকাই তার দিকে। তিনি আমার দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করতে। আমার বিব্রত লাগে, তবুও হাত মেলাই কোনো রকম। এটাই বর্তমান যুগের ভদ্রতা। ফেরার পথে ফ্যাক্টরিটি একটু দেখে নিই, কত মানুষ কাজ করছে এখানে, বিভিন্ন কাজে ব্যস্ত সকলে। আবারও রিক্সা নিয়ে বাড়ি ফিরে আসি। মনটা ভীষণ খুশি আমার। কাল থেকে আমার কর্মজীবন শুরু হবে, আমার প্রথম পথ চলা শুরু হবে। বাড়ি ফিরে চাচিকে বলি আমার খুশির কথা। তিনিও ভীষণ খুশি হন। আজকে আমার আনন্দের দিন, মনের সুখে ঘুরে বেড়াই পুরো বস্তি জুড়ে। এরোর সঙ্গে পরিচিত হই, মজা করি। এই প্রথম দুপুরে চিন্তামুক্ত হয়ে গলা দিয়ে খাবার নামে আমার। বিকেলে লতা আপা আসি আমার ঘরে। সারাদিন কাজে ছিল সে, কাজ শেষ করে মাত্র এসেছে। এসে আমায় জড়িয়ে ধরে বলে, কি শুনলাম তন্নি, তুমি নাকি কাজ পেয়েছ? বেতন 7,000। হ্যাঁ আপা, পেয়েছি কাজ। আমার আর কোনো দুঃখ রইবে না, ছেলে মেয়ে দুটোকে মানুষের মতো মানুষ করব। লতা আপা বিছানায় বসে বলেন, তোমার জীবনটা বেশ অদ্ভুত লাগে আমার। তোমার স্বামী বড় গাড়ি চড়ে বেড়ায়, দামি দামি পোশাক পরে, এদিকে তুমি ভাত পাও না। তোমার জীবন কাহিনী শোনার খুব ইচ্ছে আমার তন্নি। জানি অতীত কষ্টের, তবু একবার শুনতে চাই। আকাশ ছেলেটা কি তোমায় বাধ্য করে বিয়ে করেছিল? বিয়ের পর থেকে কি মেনে নিতে পারেনি? গ্রামের এতিম মেয়ে তুমি, অত বড় ঘরে গেলে কিভাবে? এর মাঝেই চাচি ঘরে ঢোকে, বলে, আজ আকাশটা মেঘলা ভীষণ, দোকান বন্ধ করেছি, কাস্টমার নেই, বাকি বেলা তন্নির সঙ্গে গল্প করে কাটাবো। আমিও তোমার ব্যাপারে জানতে চাই তন্নি। চাচি বলে ডেকেছ, মা তুল্য। মা তো মেয়ের দুঃখ জীবনী শুনতে চায়। আমাদের সবটা বলো তুমি। আমি কিঞ্চিত হেসে বলি, তবে শুনুন। ছোট থেকে ভীষণ অভাবের মাঝে বড় হয়েছি। দুঃখ কষ্ট ছিল আমার নিত্যদিনের সঙ্গী। বাপ মা মরা মেয়ে আমি, অন্যের তরে মানুষ হয়েছি। আকাশ আমার মুক্তি ঘটিয়েছিল জানেন। আমার দুঃখ দুর্দশা থেকে বের করে এক স্বাধীন পৃথিবী দেখিয়েছিল। আমার দুনিয়া রঙিন করেছিল আকাশ ও তার ভালোবাসা। নিজেরা ভালোবেসে বিয়ে করি আমরা, সকলের অমতে পালিয়ে সম্পর্ক বাঁধি। আকাশ আমায় ভীষণ ভালোবাসত, আমি ছাড়া কিচ্ছু বসতো না। স্বামীর ঘরে যখন পা রাখি, সবেমাত্র 17তে পা দিয়েছি। আকাশের বয়সও কম, 22-23 হবে হয়তো।
দুজনেরই চাওয়া পাওয়া অনেক। একে অন্যের প্রতি ছিল আমাদের অগাধ ভালোবাসা ও বিশ্বাস। আমি এতিম বলে কখনো ছোট করেনি আকাশ, আগলে রেখেছি আরো। ওর ভালোবাসা পেয়ে অতীতের সব দুঃখ ভুলেছিলাম আমি। নতুন করে শুরু করেছিলাম সবটা। বিয়ের প্রথম থেকে আমার শাশুড়ি রজনী বেগম আমায় মেনে নিতে পারেনি। অবশ্য না পারাটাই স্বাভাবিক। ওনাদের না জানিয়ে ওনার ছেলেকে বিয়ে করেছি আমি। উনি কষ্ট করে ছেলে জন্ম দিয়েছে, লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে, নিশ্চয়ই এদিন দেখতে নয়। আমার বিয়ের 4 মাসের মাথায় আমার শ্বশুর মারা যায়। সেই দোষটাও পড়ে আমার ঘাড়ে। আমি অপয়া। আমি এবারে আসার পর থেকে নাকি অমঙ্গল হচ্ছে সব, সে কথাও মেনে নিয়েছি। স্বামী শোকে মানুষ অনেক কিছুই বলতে পারে, সব কি আর ধরতে আছে? শ্বশুরের মৃত্যুর 2 মাস পরেই আকাশ ব্যবসায় হাত দেয়। তখন আমাদের পারিবারিক অবস্থা বেশ খারাপ। ব্যবসা সব শ্বশুরই সামলাতেন। আমার দেবর পড়াশোনাও আমোদে ব্যস্ত তখন। বয়স কম, ভাসুর বউ বাচ্চা নিয়ে শহরে থাকে। বাধ্য হয়ে আকাশকে হাল ধরতে হয়। ব্যবসায় রাতারাতি উন্নতি করে আকাশ। পরিবারে সুখ সমৃদ্ধ ফিরে আসে। আমি কম শিক্ষিত হলেও বুদ্ধিমতী ছিলাম। ওদের কয়েক রকম ব্যবসার মাঝে অন্যতম ছিল কাপড়ের ব্যবসা। ওখানে আমি অনেক পরিকল্পনা দিতাম আকাশকে। ড্রেসের শোরুম ছিল তাদের। সেখানে আমি নিজে বেশ কয়েকটি ড্রেস ডিজাইন করে দিয়েছি। রাতারাতি সেগুলো সাড়া পেয়েছে। এসবই করেছি আমি আমার সংসারের জন্য। আকাশ আমায় তার ভাগ্যলক্ষ্মী মনে করত। প্রতিটি সফলতা শেষে আমায় জড়িয়ে ধরে বলতো, তুমি তন্নি, আমার লাকি চার্ম। তুমি আমার জীবনে আসার পর থেকে শুধু উন্নতি আর উন্নতি। আমি হেসে উড়িয়ে দিতাম ওর কথা। আসলে আমি সবটাই করেছি আমার সংসার স্বামীর জন্য। আকাশের সঙ্গে যখন বিয়ে হয়, আকাশ আমায় কথা দিয়েছিল পড়াশোনা করাবে। আমিও চেয়েছিলাম, তবে পড়তে পারিনি শাশুড়ি মায়ের জন্য। তিনি কোনোভাবে আমাকে কলেজে যেতে দেবেন না। অগত্যা আমি ওর নিজের স্বপ্ন বাদ করে সংসারে মনোযোগী হই। বরাবরই চেয়েছি শাশুড়ি মায়ের মন পেতে। অনেক চেষ্টা করেছিও বটে, পাইনি। এত বছরেও আমি তার মন পাইনি। আসলে কেউ যদি নির্ধারণ করেই রাখে যে সে আমায় মানবে না, তাহলে দুনিয়া উল্টে গেলেও হয়তো তার মন পাওয়া যাবে না। গ্রামের মেয়ে আমি, খুব সহজে গ্রাম্য স্বভাব ছাড়তে পারিনি। বাড়ির ফাঁকা জায়গায় কত রকম সবজি গাছ লাগাতাম। আমার হাতের ফলন ছিল বেশ। যাই লাগাতাম হয়ে যেত। বাড়িতে হাঁস মুরগি পালন করতাম। ডিম পেতাম অনেক। সেসবই সংসারে ঢেলেছি। সবাইকে খাইয়ে বাঁচলে বিক্রি করে আবার সেই টাকা সংসারেতেই খরচ করতাম। আমার নিজস্ব কোনো সেভিং ছিল না। আমার সংসারই ছিল আমার ভবিষ্যৎ। ভাবতাম, বর্তমানে সংসারে যত দেব, ভবিষ্যতে সংসার তত উন্নতি হবে। বলতে পারেন সংসারময় জীবন। মাসের অর্ধেক আমার হাতের বোনা সবজি, ডিম, হাঁস মুরগি দিয়ে হয়ে যেত। এসবই করেছি শাশুড়ির মন পেতে। পাইনি তবুও। আকাশ পুরো সংসার চালাতো। এ নিয়ে কখনো অহংকার বা মনে হিংসা আনিনি। ভেবেছি সবই আমার। আমি দেব না তো কে দেবে? আমার এত বছরের বিবাহিত জীবনে কখনো ভাসুরকে টাকা পাঠাতে শুনিনি। শাশুড়ি মাই উল্টে তাকে ঘরের কত জিনিস দিয়েছে। দিতেই পারে মা ছেলেকে। এ নিয়ে আপত্তি করার আমি কে? আমার ভাসুর আর জায়ের নাকি লাভ ম্যারেজ ছিল। যা বড়লোকের মেয়ে। তার বাবার ঢাকা শহরে কখান বাড়ি, প্রতিষ্ঠিত ব্যবসা ও হোটেল ছিল। ভাসুরকে তারা একেবারে নিয়ে নিয়েছিল। ভাসুর তাদের আন্ডারে কাজ করত। বছর বাদে 2-3 দিনের দিন নিজ বাড়ি আসত। তবে ভাবি আসেনি কোনো দিন। আমার বিয়ের পর তাকে আমি দেখিনি একবারও। শুনেছি আকাশ না জানিয়ে আমায় বিয়ে করায় সেই রাগে তিনি আসে না। অথচ আমার বিয়ের আগ থেকেই তিনি আসতেন না। এক চাচি শাশুড়ি বলেছিলেন, ভাবির নাকি এ বাড়ি পছন্দ নয়। একটু গ্রাম অঞ্চল দেখে তার ভালো লাগতো না। মানিয়ে নিতে কষ্ট হতো, তাই কখনো আসেনি। বিয়ের পর 3 মাস মতো এখানে থেকে স্বামীকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি পাড়ি জমায় তিনি। আমি এ বিষয়ে খুব একটা আগ্রহ দেখাইনি, যেটা যার ব্যক্তিগত ব্যাপার। হাসি খেলাতেই কেটে যাচ্ছিল আমার আর আকাশের সংসার। একে অন্যের প্রতি তীব্র টান অনুভব করতাম। দুজন দুজনকে চোখে হারিয়েছি। লুকিয়ে আকাশ আমায় কত জিনিস এনে দিয়েছে। স্বর্ণের গহনা গড়িয়ে দিত, দামি পোশাক এনে দিত। আমার মন মতো ঘর সাজিয়ে দিয়েছিল ফার্নিচারে। নিজেকে ভীষণ সুখী মনে হতো। আমায় ছাড়া খেত না আকাশ। আমার অসুস্থতায় পাগল হয়ে যেত। তাই তো এখনও ওই মানুষটাকে ঘৃণা করতে পারি না আমি। ওকে ঘৃণা করতে গেলেই
ওর ভালোবাসা, কেয়ারগুলো চোখে ভেসে ওঠে। আমার আলোময় জীবনকে আরো আলোকিত করতে চলে আসে আমার সন্তান। আকাশ এ কথা জানতে পেরে পুরো এলাকা মিষ্টি বিলিয়েছে। ওর পাগলামিতে আমি মুগ্ধ হয়েছি বারংবার। এ সংবাদে সবচেয়ে বেশি খুশি ছিল আকাশ। শাশুড়ি মা তখনও খুশি হতে পারেনি। আমার ভালো উনি কখনোই চায়নি, হিংসা করেছে, কটু কথা শোনাতো আমায়, জন্ম নিয়ে প্রশ্ন তুলেছে, প্রতিটা কাজেই খুঁত ধরেছে। প্রেগনেন্সিতেও আমায় কঠোর খাটিয়েছেন তিনি। এক কাজ বারবার করিয়ে নিত, কাজের লোক রাখতে দিত না। এক কথায় চরম জুলুম করেছে। আকাশ ব্যবসায়িক কাজে বেশিরভাগ বাইরে থাকত। আকাশ ফেরার আগে শাশুড়ি মা আমায় ঘরে পাঠিয়ে দিত, তাই এসব সম্পর্কে তেমন জানতো না। আমিও বলিনি অশান্তি হবে ভেবে। একদিন আকাশ কোনো কাজে বাড়ি আসে দুপুরে। তখন আমি ঘর মুছছি উঁচু বেড নিয়ে। এটা দেখে আকাশ প্রচণ্ড খেপেছে। আমি ঘরে নিয়ে যাই ওকে, বুঝিয়ে বলি মাকে কিছু না বলতে। আমরা অন্যায় করেছি তাই শাস্তি পাচ্ছি। মাকে কিছু বললে সে আরও নিষ্ঠুর হবে। অতএব তিনি করেছে করুক, বলেছে বলুক। একসময় উনি নিজেই শান্ত হয়ে যাবে। আকাশ শোনে না আমার কথা। মায়ের সঙ্গে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে। ওর ছোট ভাই, যে পুরুষ মানুষ হয়েও সারাদিন মহিলাদের মতো কূটনৈতিক কথা বলতো শাশুড়ির কানে, সেও আকাশের সঙ্গে ঝগড়া করে। ছেলেটা ভীষণ বেয়াদব ছিল, মুখের ভাষা ছিল জঘন্য, ছোট বড় দেখতে না। এক পর্যায়ে আকাশ রেগে গিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শাশুড়ি মা আমায় অভিশাপ দেয় আমার যেন মৃত সন্তান হয়। তখন আমার 6 মাসের পেট। কথা শুনে সকলের অগচরে ভীষণ কাঁদি আমি। পেটে আমার প্রথম বাচ্চা, ভীষণ ভালোবাসার সন্তান আমার। সময় চলে তার আপন গতিতে, সুখ দুঃখ মিলেই সংসার। একধারে আমি যেমন শাশুড়ি থেকে লাঞ্ছিত হয়েছি, অন্যদিকে স্বামীর কাছে অমূল্য ভালোবাসা পেয়েছি। আমার পুরো প্রেগনেন্সিতে আকাশ ভীষণ সাপোর্ট করেছে আমায়। এরপরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিই আমি। আকাশের খুশি এবার দেখে কে, পারলে নিচে গিয়ে বেড়ায় সে। ছেলের প্রথম মুখ দেখে আমায় একটি সুন্দর হাতের আংটি দেয়। ছেলেকে মোটা চেন দেয়। হাসপাতালে শাশুড়ি মা আসেনি আমায় দেখতে। বাড়ি গিয়ে জোর করে আমি তার কোলে আমার ছেলেকে দেই। দেখলাম মিটিমিটি হাসছেন তিনি। বাচ্চা হওয়ার পর আকাশের ভালোবাসা বেড়ে দ্বিগুণ। অফিসে কম যেত, বাড়িতে বসেই কাজ করত। সারাক্ষণ ছেলেকে নিয়ে থাকতো। খাইয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া সবই করত। আমার বেশি প্রেশার নিতে হয়নি বাচ্চা পালতে। 10টার আগে বিছানা ছাড়তে দিত না আমায়। বাচ্চার ঠান্ডা লাগবে নাকি এতে। দুজন কাজের লোক শুধু আমার আর বাচ্চার জন্য রেখেছিল। সৃষ্টিকর্তা অর্ধেক দিক দিয়ে আমাদের অনেক দিয়েছিলেন। মাঝরাত পর্যন্ত ছেলেকে নিয়ে বসে থাকতো আকাশ। কখনো ছেলেকে কোলে নিয়ে ঘুমিয়ে যেত। আমি ভীষণ বকতাম ওকে। সারাদিন কাজ করে, রাতে না ঘুমিয়ে বাচ্চা নিয়ে বসে থাকে। এভাবে ওর শরীর নষ্ট হবে, অসুস্থ হয়ে পড়বে। আকাশ জবাবে বলতো, এখনই তো সময় বাচ্চাকে নিয়ে টাইম পাস করার। শৈশবে আর কতদিন, একবার শেষ হয়ে গেলে আর ফিরে পাবো না, তখন মিস করব খুব। তাই আমি আমার বাচ্চার শৈশব এনজয় করতে চাই। ছেলের নামও রাখা হয়েছিল ওর অক্ষরে। দিন আমার ভালোই যাচ্ছিল। আলিফ হওয়ার পর শাশুড়ি মায়ের অত্যাচার কম এসেছিল অনেকটা। আগের মতো আর গালমন্দ, কটু কথা বলতো না, আবার ভালোবাসতো না। প্রয়োজন ছাড়া কথা বলতো না। মাঝে মাঝে অবশ্য মুখ ঝামটা দিত। ছেলেকে ঠিকমতো কোলে না নিলেও দেখতাম আমার অগোচরে আদর করত। তবে তিনি আমায় তখনও মেনে নেননি। ভেবেছিলাম এই বুঝি আমার সব সুখ ফিরবে, স্বামী শাশুড়ির মন পেয়ে সুখীতে সকলকে নিয়ে থাকত। কিন্তু তার হলো কই। বৈশাখের কালবৈশাখী ঝড় এলোমেলো করে দেয় আমার জীবন। সেদিনটা ছিল পহেলা বৈশাখ। প্রকৃত ইমানদারেরা এদিনে নতুন কিছু করে না, তেমন আমিও। বড়জোর ছোট বোন রিঙ্কি আসে বেড়াতে আমাদের বাড়ি। সেও শহরে থাকত। ঘুরতে নাকি এসেছিল আমাদের এখানে। মেয়েটার দুধে আলতা গায়ের রং, পরনে লাল টকটকে শাড়ি, হাতা কাটা ব্লাউজ, চুলে খোপা ও কানে ফুল, মুখে ভারী মেকআপ, ভাঁজ করা শাড়ির আঁচল দিয়ে অনেকটুকু ফর্সা পেট দেখা যায়। আমি মেয়ে হয়ে ওর দিক থেকে চোখ ফেরাতে পারি না। আমার সঙ্গে কৌশল বিনিময় করে রিঙ্কি। সংসারী মেয়ে আমি। ছুটে রান্নাঘরে, অতিথি এসেছে, ভালো মন্দ রান্না করতে হবে। একা হাতে অনেক পদ রান্না করি আমি। সেদিন ছিল আকাশের ছুটির দিন। বছর পাঁচেকের আলিফকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে আসছিল আকাশ, মাঝপথে দেখা রিঙ্কির সঙ্গে। দুজনে কথা বলে। রিঙ্কি প্রশ্ন করে একের পর এক, কি করছো, কেমন আছো, আরো কত কি। আকাশ দু একটার উত্তর দিয়ে অজুহাত দেখিয়ে চলে আসে। এরপর রিঙ্কিও পেছন পেছন আসে।
আর চোখে তাকিয়ে থাকে, মিটিমিটি হাসে। যদি এসব আকাশ দেখেনি, সে তার মতো বাচ্চা নিয়ে ব্যস্ত। চোখ এড়ায়নি আমার। স্বামীর আশেপাশে কি ঘটছে সবটাই আমার দেখা যায়। প্রথমে ভেবেছিলাম অনেক বছর পর দেখা হয়েছে, তাই এমন করছে মেয়েটা। সম্পর্কে আবার বেয়াই হয়। মজা তামাশার সম্পর্ক। আমি রান্না শেষে ফ্রেশ হয়ে রিঙ্কিকে খেতে দেই। খাবার টেবিলে বসে মেয়েটা খাচ্ছিল। ফোনে বারবার টেক্সট আসে, মিসড কল আসে। ডাল দিতে গিয়ে ওর ফোনের স্ক্রিনে আমার চোখ যায়। পরপর জান লেখা কতগুলো মেসেজ। বুঝলাম না, একটা মেয়েরা কতগুলো জান হয়। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রিঙ্কি ফোন উল্টে দেয়। আমিও সরে আসি। কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো আমার স্বভাব নয়। খাওয়া শেষ করে রিঙ্কি আকাশকে খোঁজে। আকাশ সবসময় একটা সুন্দর ড্রেস আপে থাকতো। যে কোনো সময় অফিসে যেতে হতো, তাই পরিপাটি হয়ে থাকতো। ওকে দেখে মনে হতো না এক বাচ্চার বাবা। মাঝে মাঝে আমিও মজা করে বলতাম, তুমি যা হ্যান্ডসাম, তাতে তোমায় আর একটা বিয়ে দেওয়া যাবে। আকাশ হেসে উড়িয়ে দিত আমার কথা। বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বলতো, তুমি থাকলেই চলবে তন্নি, তুমি একাই 10 জনের সমান। আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকতে চাই। রিঙ্কি এনিয়ে বিনিয়ে আকাশের সঙ্গে কথা বলতে চাইতো। আকাশ পাত্তা দিত না তেমন। ওর মন প্রেম ছিল সব আমি কেন্দ্রীয়। থেমে যায় তন্নি, লম্বা শ্বাস নেয়। এক গ্লাস পানি নিয়ে সাবার করে দেয় এক নিমিষে। বাকিটা শুনতে অস্থির লতা আপা ও চাচি। লতা আপা প্রশ্ন করে, এটা তো তোমার সুখ গেল, দুঃখ কই? আমি কিঞ্চিত হেসে বলি, সব একেবারে শুনবেন নাকি? ধৈর্য ধরুন এবার। মাগরিবের আজান হয়েছে, বাড়ি ফিরে যান এবার। বাকিটা পরে শোনাবো। আপা ও চাচি দুজনের মুখে অসন্তোষ ভাব। চলে যায় তারা। আমি বিছানায় শুয়ে পড়ি। অতীতের সুখের স্মৃতি মনে করে সুখ সুখ অনুভব হচ্ছে আমার। আজ বরং একটু সুখেই থাকি। চলবে গল্প বড়জা, 3য় পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।